হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে আমাদের ট্র্যাক অ্যানিমে চ্যানেলে, যেখানে আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সোলো লেভেলিং এর পর্ব 2। আর তোমরা অনেকেই জানো যে সোলো লেভেলিং এর পর্ব 2 অ্যানিমে এখনো আসেনি, কিন্তু আমরা এটা মাঙ্গা থেকেই করছি, কারণ মাঙ্গার ছবিগুলো অ্যানিমেশনের মতোই কালারফুল আর অনেকটা ভালোই। তাই ভাবলাম যে তোমাদেরকে পর্ব 2 দিতে আর দেরি করে লাভ নেই। প্রথম পর্বের শেষে আমরা দেখতে পাই যে সেই বড় মূর্তিটা তার চোখ দিয়ে একটা আগুনের মতো অ্যাটাক করে। আর এখন পর্ব 2 এর শুরুতেই আমরা দেখতে পাই সবুজ জামা বলা লোকটা নীল জামা পরা লোকটাকে জিজ্ঞাসা করছে, তুমি কি ঠিক আছো? যাতে সে উত্তর দেয়, হ্যাঁ আমি তো ঠিক আছি, তোমার হাল কি? যাতে সবুজ জামা পরা লোকটা বলে, হ্যাঁ আমিও ঠিকই আছি, সাংজিনবো যদি আমাদেরকে এইভাবে বসতে না বলতো তাহলে আমি নিঘাত মরে যেতাম। আর এরপরে এই দলের লিডার সবাইকে চেঁচিয়ে বলে, সবাই বসেই থাকো, কেউ ভুল করেও দাঁড়িও না, যদি দাঁড়াও তাহলে তোমার উপরে অ্যাটাক হবে। আর এরপরে ওই দলের লিডার সাংজিনবোকে বলে, জুহির পক্ষে কিন্তু এরকম সিচুয়েশন খুবই খারাপ, জুহির সহ্য ক্ষমতা এতটা নয়, তাই ও কোনো হাই র্যাঙ্কের ডানজেনেও যায় না। কিন্তু এই জায়গাটা একদমই ভালো না, আমরা এখনো বেঁচে আছি কারণ তুমি বলেছিলে তাই। যেটা শুনে সাংজিনবো বলে, কি আমার জন্য? যার উত্তরে দলের লিডার বলে, হ্যাঁ তুমি চেঁচিয়ে সবাইকে বসতে বললে, যার কারণেই আমরা এখনো বেঁচে আছি। যেটা শুনে সাংজিনবো বলে, হ্যাঁ আমি জানি না আমার মাথায় কি করে আসলো, তবে এটাই। আর এই সময় সাংজিনবোর হঠাৎই নজরে পড়ে যে তার লিডারের একটা হাত পুরো নষ্ট হয়ে গেছে, কিন্তু তার লিডার মিস্টার সং বলে এটার কোনো ব্যাপার না, শুধুমাত্র রক্ত পড়াটাকে কোনোভাবে কমাতে হবে। যার পরে সাংজিনবো সঙ্গের হাতে ব্যান্ডেজ বাঁধতে শুরু করে। এই সময় মিস্টার সং সাংজিনবোকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় এই ডানজানটা কোন র্যাঙ্কের হতে পারে? যার উত্তরে সাংজিনবো বলে, আমার কোনো আইডিয়া নেই, আমি তো কোনোদিনও ডি র্যাঙ্কের উপরে ডানজানে যাইনি। আর এখন মিস্টার সং বলে, আমিও তেমন হাই র্যাঙ্কে যাইনি, আমি একবার একটা বি র্যাঙ্কে গেছিলাম, আমি ডেফিনেটলি বলতে পারবো এটা বি র্যাঙ্কের থেকে অনেক হাই। এটা মনে হয় কোনো এ র্যাঙ্ক ডানজান, অথবা তার থেকেও ওপরে কোনো এস র্যাঙ্কের ডানজান। এটা আমাদেরকে মনে হয় এখানে নিয়মগুলো মেনে চলতে হবে। প্রথমে আমাদেরকে ভগবানের পুজো করতে হবে, তারপর তার প্রশংসাও করতে হবে, এবং একই সঙ্গে তার উপরে বিশ্বাসও রাখতে হবে। আর যারা এইগুলোকে ফলো করবে না তারা এর বাইরে বেরোতে পারবে না, এটাই লেখা রয়েছে ওইখানে। এই সময় সাংজিনবো বলে, মিস্টার সং আমার মনে হচ্ছে এখানে ভগবান বলতে ওরা এই বড় মূর্তিটাকে বোঝাচ্ছে। যেটা শুনে মিস্টার সং বলে, হ্যাঁ এটাই হতে পারে, কেননা বাকি সমস্ত মূর্তিগুলোকে মারতে গেলে অনেক সময় লেগে যাবে। আর তার মধ্যে দেখলে তো যার গায়ে একটা লেগেছিল তার দেহের কোনো অংশই আর বেঁচে নেই, পুরোটাই পুরো ছাই হয়ে গেছে। আর অনেকে তো এখন পাগলের মতোও করছে, এমনকি জুহির মতো একটা বি র্যাঙ্কের হান্টারও এত ভয় পেয়ে রয়েছে। সেও হয়তো এরকম কোনো ডানজান এর আগে এক্সপিরিয়েন্স করেনি। আমার মনে হয় ওখানে যেরকম লেখা রয়েছে আমাদের সেই রকম শুধুমাত্র চুপচাপই থাকার দরকার। আর এখনই আমরা দেখতে পাই একটা ছেলেকে যে কিনা বলছে, আমি এত বড় একটা গিল্ডে জয়েন করেছি, এখনই আমার মরলে হবে না, আমি এই মূর্তিটাকে একাই মারবো। এই বলে সে একাই সেই বড় মূর্তিটার দিকে অ্যাটাক করতে যায়। সেই সময় মিস্টার সং অর্থাৎ লিডার বলে, তুমি কি করতে চাইছো? তুমি যদি দাঁড়িয়ে পড়ো তাহলে তুমি নিঘাত মারা যাবে। মানে যেই রকম ওই বোর্ডে লেখা রয়েছে সবাইকেই ভগবানের সামনে ঝুঁকেই থাকতে হবে, যে তার মাথা তুলবে তার মৃত্যু সঙ্গে সঙ্গেই হবে। কিন্তু এখন এই নতুন হান্টারটা মানতে চায় না, সে বলে, আমার তোমাদের কারোর দরকার নেই, আমি একাই করতে পারবো এটা। আর এরপরে যেটা হওয়ার কথা সেটাই হয়, সঙ্গে সঙ্গে সেই বড় মূর্তিটা যার চোখ দিয়ে আগুনের অ্যাটাক করে, আর সেই ছেলেটা সেখানেই মারা যায়। যেটা দেখে বাকি সবাই আরও ভয় পেয়ে যায়। আর সাংজিনবো এখন বলে, হ্যাঁ আমাদের কিচ্ছু করার নেই, এরা চাইলে আমাদেরকে এক্ষুনি মেরে ফেলতে পারে। এই সময় মিস্টার সংও একই কথাই বলে, আমাদেরকে মারা এই মূর্তিটার পক্ষে একটা ছোট পিঁপড়েকে মারার মতো। এখন সাংজিনবো তাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে, তাহলে ওরা আমাদেরকে মেরে ফেলছে না কেন? যার উত্তর মিস্টার সঙ্গের কাছেও ছিল না। এখন তারা বিষয়টাকে খুব ভালো করে যাচাই করে যে এই মনস্টারগুলো আমাদেরকে বাকি মনস্টারদেরগুলোর মতো করে মারছে না, এরা আমাদেরকে কিছু স্পেশাল কন্ডিশনেই মারছে। যেমন যদি আমরা দাঁড়িয়ে পড়ি তাহলে বড় মূর্তিটা অ্যাটাক করছে, যদি আমরা গেট দিয়ে বেরোতে চাই তাহলে গেটের সামনে থাকা মূর্তিটা অ্যাটাক করছে। তার মানে এই ঘুরে থাকা সবকটা পাথরের মূর্তিরই নির্দিষ্ট কিছু অ্যাটাক প্যাটার্ন আছে, যে সেই কাজটা করলেই তারা অ্যাটাক করবে। আর এখন হঠাৎই সাংজিনবো বুঝতে পারে, তার মানে এই যে নিয়মটা রয়েছে সেটাই ওইখানে লেখা রয়েছে, ওই নিয়ম অনুযায়ী যদি আমরা চলি তাহলে আমরা হয়তো এখান থেকে বেঁচেও ফিরতে পারি। এই সময় সে সঙ্গে সঙ্গেই মিস্টার সংকে জিজ্ঞাসা করে, মিস্টার সং প্রথম নিয়মটা যেন কি ছিল? যার উত্তরে মিস্টার সং বলে, আমাদেরকে ভগবানের পুজো করতে হবে। এখন সাংজিনবো ভাবে, ভগবান, তার মানে সেটা নিশ্চয়ই এই বড় মূর্তিটাই হবে। আর এখন সাংজিনবো হঠাৎই সেখান থেকে উঠে যেতে শুরু করে, যাকে দেখে মিস্টার সং বলে, তুমি আবার কি প্ল্যান করছো? আর সাংজিনবো এখন মনে মনে ভাবে, তার মানে এই ঘরটার কিছু নির্দিষ্ট নিয়ম আছে, আমি যদি একটা নির্দিষ্ট হাইটের ওপরে উঠি তাহলে হয়তো আমাকে এই বড় মূর্তিটা অ্যাটাক করবে।
হ্যাঁ, আমি ঠিকই বলছি, আমি বুঝতে পারছি সবকিছু। এই সময় সে সবাইকে চেঁচিয়ে বলে, সবাই মূর্তিটার সামনে ঝুঁকে পড়ো। যার কথা প্রথমে কেউ মানতে চায় না, কিন্তু লিডার বুঝতে পারে যে সাং জিনবো নিশ্চয়ই কিছু না কিছু বুদ্ধি বের করেছে। আর সাং জিনবো এখন মিস্টার সংকে পুরো ব্যাপারটা বোঝায়, যেটা প্রথমে লেখা আছে, ভগবানের পুজো করতে হবে, তার মানে আমাদেরকে তার সামনে ঝুঁকে থাকতে হবে, তাহলে সে আমাদেরকে ছাড়বে। আর এখন মিস্টার সংও বলে, হ্যাঁ, এছাড়া আমাদের কাছে কিছু করারও নেই, আমাদেরকে এরকমই করতে হবে। আর এখন সবাই সেই বড় মূর্তিটার সামনে মাথা ঝুঁকিয়ে বসে পড়ে। কিন্তু এখনও অনেকের মধ্যেই সন্দেহ থাকে যে এইগুলো করেই তারা এখান থেকে বেরোতে পারবে কিনা। আর এমন সময় হয় সেই জিনিসটা যেটার অপেক্ষা হয়তো আপনারা সবাই করছিলেন। মূর্তিটা হাসতে শুরু করে, যেটা দেখে সবাই আরও ঘাবড়ে যায়। কেউ কিছু বুঝতে পারে না যে হঠাৎ এরকম কি করে হলো। আর এদিকে সাং জিনবোর মাথাতে চলতে থাকে, আর কতক্ষণ তাদেরকে এইভাবে বসে থাকতে হবে। এমন সময় সবুজ জামা পরা হান্টারটা বলে, আমার মনে হয় এই বড় মূর্তিটা আর অ্যাটাক করবে না, তাই আমরা এখন দাঁড়াতে পারি। এই বলে সে দাঁড়িয়ে পড়ে। এখন সবাই ভাবে যে সে হয়তো মারা যাবে, কিন্তু তার কিচ্ছু হয় না, যাকে দেখে বাকি সবাইও দাঁড়িয়ে পড়ে। আর সবাই ভাবে যে তারা বোধহয় ছাড়া পেয়েই গেছে, এবার আর কিচ্ছু হবে না। কিন্তু সাং জিনবো বলে, না, এখনো না, কারণ সে দেখতে পায় যে বড় মূর্তিটা এবার দাঁড়িয়ে পড়ছে। আর এই বড় মূর্তিটা দাঁড়ানোতে সেখানকার মাটি পুরো কেঁপে যায়। আর সবাই এখন ভাবে যে তাদের কি এখন এর সাথে লড়াই করতে হবে। এখন মিস্টার সং চেঁচিয়ে সাং জিনবোকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কি আর কোনো প্ল্যান নেই? এখন কিছু তো করো। কিন্তু সাং জিনবো বলে, আমার কোনো আইডিয়া নেই যে এখন কি হবে। আর এমন সময় সাং জিনবোর মনে পড়ে একটা কথা, যে এর ভেতরে অনেক নিয়ম আছে। প্রথম নিয়ম হলো ভগবানের পূজা করা, যেটা তারা করে ফেলেছে। আর দ্বিতীয় নিয়ম হলো তার কাছে প্রার্থনা করা, যেইটা করলে হয়তো তারা বাঁচতে পারে। আর এমন সময় সেই গ্রুপের একটা ছেলে বলে, যদি প্রার্থনা করাটাই আসল নিয়ম হয়, তাহলে এটা আমাকেই করতে দাও, কেননা আমি আমার চার্চে অনেক প্রার্থনা করেছি। প্রার্থনা করার সঠিক নিয়ম আমি খুব ভালোভাবেই জানি। এই বলে সে বড় মূর্তিটার একেবারে সামনে চলে যায়, আর তার গলার থেকে ক্রুশ কার্ডটা বের করে সে তার সামনে প্রার্থনা করতে শুরু করে। আর সবাই এখন তার দিকে তাকিয়ে থাকে যে তার এইভাবে প্রার্থনা করাটা কোনো কাজে লাগে কিনা। কিন্তু আসলে এটা কোনো কাজেই লাগে না। সেই বড় মূর্তিটা তাকে পাড়া দিয়ে পুরো চেপটে দেয়, যেটা দেখে সাং জিনবো বলে, ও আসলে অন্য ভগবানের প্রার্থনা করছিল। আর এখন ওকে এইভাবে মরতে দেখে সেখানকার সবাই আরও এখন ভয় পেয়ে যায়, আর সবাই দৌড়াদৌড়ি শুরু করে। আর একইভাবে সেই বড় পাথরের মূর্তিটা আরও একটা মেয়েকেও মেরে ফেলে, যেটা দেখে গ্রুপের লিডার সবাইকে বলে, আমাদেরকে এখন একসাথে থাকাটা হয়তো ঠিক না, সবাই আলাদা আলাদা হয়ে যাও। অন্যদিকে ওই সবুজ জামা পরার লোকটা ভাবতে থাকে, তাকে তার বউ বলেছিল যে এই সমস্ত হান্টিংয়ের জব ছেড়ে অন্য কোনো জব করলেও তো হয়, কিন্তু সে তার কথা মানেনি, যার জন্য তাকে আজকে এই দিনটা দেখতে হচ্ছে। আর এইভাবে দৌড়াতে দৌড়াতেই সে একটা পাথরের মূর্তির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে, আর বলে, এই জায়গাতে হয়তো বড় মূর্তিটা আসবে না। কিন্তু সেই সময় তার সেই বন্ধুটা তাকে বলে, পার্ক, তোমার জায়গা থেকে সরো, দেখো তোমার পিছনে কি আসছে। আর পার্ক এই সমস্ত কিছু বোঝার আগেই তার পেছনে থাকা পাথরের মূর্তিটা তাকে তার তরোয়াল দিয়ে মাঝখান থেকে দুখণ্ড করে দেয়। অন্যদিকে সাং জিনবো এখনো ভাবতে থাকে, এইরকম একটা ভগবানের কাছে সে কি করে প্রার্থনা করবে। গেটের সামনেও বড় মূর্তি তরোয়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর পিছনে এত বড় একটা মূর্তি, আমরা যাব কোথায়? ছোট মূর্তিগুলোর সামনে গেলেই তারা অ্যাটাক করছে। আর আমরা দেখতে পাই তারা এইভাবে অনেক মানুষদেরকে মেরে ফেলছে। তাদের কাছে থাকা বড় বড় তরোয়াল, হাতুড়ি, কুঠার, সেগুলো দিয়ে যেইভাবে পারছে সেইভাবেই মারছে। কিন্তু এমন সময় সাং জিনবোর নজর পড়ে একটা মূর্তির দিকে, যার হাতে কোনো অস্ত্র নেই, বরঞ্চ তার হাতে একটা বাদ্যযন্ত্র রয়েছে, যেইটা দেখে তার মাথায় আসে যে এই মূর্তিটার কাছে গেলে কি সেও অ্যাটাক করবে, নাকি সে অন্য কিছু করবে। আর এটা ভাবা মাত্রই সে ওই মূর্তিটার দিকে দৌড় মারে, আর বাকি সবাইকে বলে যে যেই সমস্ত মূর্তিগুলোর হাতে কোনো অস্ত্র নেই তাদের দিকে দৌড়াতে। আর তার কথা মতো সবাই এই কাজটাই করে। আর দেখতে পাই যে যখন সেই মূর্তিগুলোর সামনে কেউ যাচ্ছে, সেই মূর্তিগুলো তাদের হাতে থাকা বাজনাগুলো বাজাতে শুরু করছে। এমন সময় সাং জিনবো আর জুহিও একটা মূর্তির সামনে যায়, কিন্তু সেই মূর্তিটা তার যন্ত্রটা বাজায় না। আর এখন বড় মূর্তিটাও তাদের দিকে এগিয়ে আসতে থাকে। এমন সময় জুহি কাঁদতে কাঁদতে বলে, জিনবো, এরকম কি হতে পারে যে একটা মূর্তির নিচে দুজন দাঁড়িয়ে থাকতে পারবে না? আর এইটা শোনা মাত্রই জিনবো জুহিকে সেখানেই রেখে নিজে দৌড়ে পালায়, আর দূরের একটা বাজনা হাতে নেওয়া মূর্তির দিকে দৌড়াতে থাকে। কিন্তু এমন সময় তার পেছন থেকে বড় মূর্তিটা তার উপরে তার পা দিয়ে অ্যাটাক করে। সে কোনোভাবে সেটা থেকে বাঁচে, আর যখন সেই বাজনাওয়ালা মূর্তিটার সামনে পৌঁছায় সে দেখতে পারে যে আসলে সেটা কোনো বাজনা নয়, সেটা একটা শিল্ড। আর এই সময় তার পক্ষে কোথাও দৌড়িয়ে যাওয়াটাও সম্ভব ছিল না, সে মাটিতেই পড়ে গেছিল। সে তার জীবনটা একটা সরু সুতোর মধ্যে দিয়ে ধরেছিল। সে বুঝতে পারছিল তার পক্ষে বেঁচে থাকা সম্ভব না। কিন্তু এমন সময় তার সামনের মূর্তিটা গান গাইতে শুরু করে, যেই কারণে পরে বড় মূর্তিটা তাকে অ্যাটাক করে না। আর এটাই হয়তো ছিল সেই বড় মূর্তিটার প্রার্থনা। এখন আবার সবকিছু ঠিক হয়ে যায়, আর জুহি সাং জিনবোর দিকে দৌড়ে আসে।
সে এসে দেখতে পায় যে সাং জিনবো খুবই আহত, এমনকি তার একটা পা তো পুরো কেটেই গেছে। যেইটা দেখে জুহি সঙ্গে সঙ্গে তার পাটাকে হিল করা শুরু করে, কিন্তু জিনবো বলে এসব করে কিচ্ছু হবে না। কিন্তু জুহি এই সময় তাকে বকা দেয় আর বলে তুমি চুপ করো, কিচ্ছু হবে না, তোমার পা আবার ঠিক হয়ে যাবে। কিন্তু এমন সময় জুহির নাক দিয়েও রক্ত বেরোতে শুরু হয়। তার পক্ষেও হয়তো এখন সাং জিনবোকে হিল করে যাওয়াটা একটু মুশকিলই ছিল। অন্যদিকে এখন মিস্টার সং বলছিল সে কি আদৌ ঠিক আছে? আমরা টোটাল 17 জন এই মিশনটা শুরু করেছিলাম, আর এখন শুধুমাত্র আমরা 6 জনই বেঁচে আছি, আর তাদের মধ্যেও 2 জনের অবস্থা খুবই খারাপ। এখন এই 6 জনের মধ্যে থেকেই একটা লোক গ্রুপের লিডার মিস্টার সংকে বলে এই সব কিছুই হয়েছে শুধুমাত্র আপনার জন্য, আপনি এখানে আসার প্ল্যানটা ঠিক করেছিলেন। আর তারা এই সমস্ত কথা বলতে বলতেই বড় পাথরের মূর্তিটা হঠাৎই তার হাত নাড়াতে শুরু করে, আর সঙ্গে সঙ্গেই ঘরের ওপর থেকে একটা বড় পাথর ঘরের মাঝখানে এসে পড়ে, যেটাতে পুরো ঘরটা কেঁপে ওঠে। আর এখন একটা লোক বলে এটা আবার কি? আর এমন সময় সাং জিনবো বলে এটা একটা বেদি, যেইখানে কোনো জীবন্ত মানুষকে তার ভগবানের জন্য তার জীবন দান করতে হয়। এগুলো 15 দিনের কথা যেগুলো আমরা পড়েছি, আর এটাই ছিল ওই পাথরে লেখা শেষ নিয়ম। তার মানে এই নিয়মটা পুরো করলেই হয়তো আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো। আর এখন এই দলের থেকে একটা লোক বলে তার মানে এক কথায় আমাদের মধ্যে যে কোনো একজনকে এখন এইখানে নিজের জীবন বলিদান দিতে হবে, তাহলেই বাকিরা বেঁচে ফিরতে পারবে, তাই তো? আর যদি এরকমই হয় তাহলে আমাদের দলের লিডার মিস্টার সংকেই তার জীবন বলিদান দিতে হবে। শুধুমাত্র তোমার একার জন্যই সবাই মারা গেছে এখানে, তাই এই সব কিছুর দায়িত্ব তোমাকেই নিতে হবে। এই সময় সাং জিনবো তার উপরে কথা বলতে গেলে সে সাং জিনবোকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয় আর বলে তুমি কিচ্ছু বলো না, তুমি ওখানেই থাকো। আর এখন মিস্টার সংও বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমাকেই নিজের জীবনটা বলিদান দেওয়ার দরকার, কেননা আমার জন্যই সব কিছু হয়েছে, তাই আমি এখন আমার জীবন বলিদান দিতে রাজি আছি। কিন্তু সাং জিনবো এখন বলে না, মিস্টার সংয়ের তো একার কোনো দোষ নেই, আমরা সবাই তো এখানে আসার জন্য ভোট করেছি। কিন্তু এই সমস্ত বলতে বলতেই মিস্টার সং সেই বেদির ওপরে চলে যায়, আর সেইখানে পৌঁছানো মাত্রই বেদির এক পাশে একটা আগুন জ্বলতে শুরু করে, যেটা দেখে জিনবো ভাবে শুধু একটা আগুন, তার মানে কি এই ভগবান শুধুমাত্র একটা জীবন চায় না, আরও কয়েকজনকে তার জীবন বলিদান দিতে হবে? আর এরপরেই সেই গ্রুপের কয়েকজনকে বলে তাকেও সেই বেদির উপরে নিয়ে যেতে, আর তার কথা মতো তাকেও সেখানে নিয়ে যাওয়া হয়। আর এরপরে সেই বেদির মধ্যে 4 জন থাকে, আর সেই অনুযায়ী সেই বেদির পাশে 4টে আগুন জ্বলতে শুরু করে। আর এখন সাং জিনবো মিস্টার সংকে জিজ্ঞাসা করে তোমার কি মনে হয় আমরা যদি এইখানে ওয়েট করি তাহলে আমাদের কি বাইরে থেকে কেউ বাঁচাতে আসবে? যার উত্তরে মিস্টার সং বলে আমার মনে হয় তার আগে এই সমস্ত পাথরের মূর্তিগুলো আমাদেরকে এসে মেরে ফেলবে। যেহেতু এটা একটা ডি র্যাঙ্কের ডানজান, তাই বাইরে থেকে এই ডানজানের মধ্যে কেউ আসার সম্ভাবনা অনেকটাই কম। আর এই সময় আমরা জানতে পারি ডানজান গেটের আরেকটা রহস্য। ডানজান গেট খোলার 7 দিনের মধ্যে যদি সেই গেটের ভেতরের বিস্টগুলোকে না মারা হয় তাহলে 7 দিন পর সেই সমস্ত বিস্টগুলো বাইরে বেরিয়ে আসে। তার মানে তারা যদি এখন ভেতরে কিছু না করে তাহলে এই সমস্ত মনস্টারগুলো হয়তো বাইরে বেরিয়ে যাবে, যেটার থেকে খারাপ হয়তো অন্য কিচ্ছু হবে না। আর এরপরে সাং জিনবো বাকি 2 জনকেও বলে বেদির উপরে আসার জন্য, কারণ প্রত্যেকের জন্য একটা একটা করে আগুন জ্বলছে। তার মানে সবাই এখানে আসলে তারপরে হয়তো মেন কাজটা শুরু হবে। যার পরে জহি আর তার সাথে থাকা লোকটাও সেইখানে চলে আসে, আর তারা 2 জন আসার পরে সেখানে 6টা আগুন জ্বলে, এবং একই সঙ্গে তার থেকে একটু দূরে অনেকগুলো নীল রঙের আগুন জ্বলতে শুরু করে। আর একই সঙ্গে হয় আরও একটা মজাদার জিনিস, ডানজেনের গেটটা খুলে যায়, যেটা দেখে সবাই চমকে ওঠে। তারা ভাবে যে তারা কি এখন বেরিয়ে যেতে পারবে, নাকি এর মধ্যেও অন্য কোনো রহস্য আছে। আর হ্যাঁ, এই সমস্ত বলতে বলতেই শুরু হয়ে যায় আরেক জিনিস। এখন সমস্ত পাথরের মূর্তিগুলো তাদের দিকে এগিয়ে আসতে থাকে, আর এখানেই শেষ হয় সোলো লেভেলিং এর পর্ব 2। পর্ব 3ও খুব তাড়াতাড়ি আসবে, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।